আন্দোলনে ব্যবসার ক্ষতি হয়েছে, রাজস্ব আদায়ও কম হবে বলেছেন এনবিআর চেয়ারম্যান। সব ভুলে একসাথে কাজ করার আহ্বান। বিনিয়োগের সুরক্ষা না থাকায় বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে বিদেশে বলছে সিপিডি। বিদ্যুৎ ও জ্বালানির বিতর্কিত চুক্তি ঢালাও বাতিল না করার পরামর্শ। উপদেষ্টা আসিফের ব্যাগে গুলিসহ ম্যাগাজিন কাণ্ডে নানা প্রশ্ন, তাকে জবাবদিহিতে এনে তদন্তের তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১০৯ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনালে, যেখানে আবু সাঈদকে হত্যার পূর্বাপর ঘটনা তুলে ধরেন তিনি। গত ২৪ জুন এই মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা। এর মধ্যে গ্রেফতার হয়ে যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সবশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরওয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আবু সাঈদ হত্যা মামলার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শুনতে পাচ্ছি। আবু সাঈদ হত্যা মামলাটা আজকে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এবং এর মধ্য দিয়ে ২টি মামলায় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২ দুটি মামলা অভিযোগ আমলে নেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছে যে আবু সাঈদ হত্যা মামলাটা আসলে একটা আইকনিক সিম্বল আর কি, পুরো সিম্বল পুরো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের। এবং এটা যখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন প্রতিবাদ করছিল তখন একটি লাইভে দেখা যাচ্ছিল যে পুলিশ তাকে সরাসরি গুলি করেছে এবং এই মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে এবং এটার সাথে জড়িত যারা আছে এভাবে ডিফাইন করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যেই মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য এদেরকে করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সাবেক তৎকালীন ভিসি এবং আরও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা অক্সিলারি ফোর্স হিসাবে সুপিরিয়র কমান্ডের জন্য দায়ী করেছেন এই মামলায়। আর এই মামলায় ২৬ জন পলাতক, ৪ জন আসামি গ্রেপ্তার আছে। তারা অন্য মামলায় গ্রেপ্তার আছে ট্রাইব্যুনাল ১-এর আরেকটি মামলায়। আজকে কোর্ট ট্রাইব্যুনাল বলেছে সেই ৪ জনকে পরবর্তী ১০ জুলাই তাদেরকে হাজির করার জন্য এবং যে ২৬ জন পলাতক আছেন তাদেরকে আইজিপিকে নির্দেশ দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে ১০ তারিখের মধ্যে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য। তারপরে পরবর্তী কার্যক্রম চলবে। আর প্রসিকিউশনকে আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ১ বছর হয়ে গেল, বিচার কি দ্রুত কতটুকু হচ্ছে, এটা আগাচ্ছে কিনা, বা অনেকের অভিযোগ আছে যে বিচার দেরি হচ্ছে। তো প্রসিকিউশন আমাদেরকে বলছেন যে ওনারা চেষ্টা করছেন বিচার দ্রুত করতে, তবে শুধু বিচার দ্রুত করলেই হবে না এবং এই বিচারের যে আন্তর্জাতিক মান আছে সব মানদণ্ড বজায় রেখেই ওনারা বিচার করতে চান। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদেরকে বলেছেন এভাবে যে আমরা মোবাইল কোর্ট করে বিচার করতে চাই না, আমরা চাই আন্তর্জাতিক সব মানদণ্ড বজায়, মানে তারা চান মানদণ্ড সব বজায় রেখে একটি ন্যায় বিচার করতে। এতে যতটুকু সময় লাগে ততটুকুই সময় যাবে এবং সে ট্রাইব্যুনাল নির্ধারণ করবে যে কতটা সময় লাগবে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই, তারা যখনই যা করতে পারছেন দ্রুততার মধ্য দিয়ে তারা এই কাজগুলি শেষ করে দিচ্ছেন। তাদের পক্ষ থেকে কোনো ডিলে করা হচ্ছে না এবং তারা ন্যায় বিচারটাই দেখতে চান। আসলে দ্রুত বা কম দ্রুত সেটা কোনো বিষয় না, তাদের বিষয়টা হচ্ছে অপরাধের বিচার করা এবং ন্যায় বিচার করা। এই হচ্ছে আমার কাছে সবশেষ। ধন্যবাদ সার্ভার আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সবকিছু ভুলে দেশের স্বার্থে সব রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান কর্মসূচির কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, তাই রাজস্ব আদায়ও কম হবে। এদিকে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় কর্মচাঞ্চল্য ফিরেছে
ঢাকা, চট্টগ্রাম সহ দেশজুড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। বন্দরেও পুরো দমে চলছে কন্টেইনার অপারেশন। আগের শুল্কায়ন হওয়া আমদানি পণ্য খালাসের পাশাপাশি জাহাজীকরণ চলছে রপ্তানি পণ্যবাহী কন্টেইনারে। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। রবিবার সন্ধ্যায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে সোমবার এনবিআর এর চেহারা পাল্টে গেছে। নেই আন্দোলন স্লোগান। সকাল 9টা অফিস শুরুর কিছু আগ থেকেই কর্মকর্তা কর্মচারীরা অফিসে প্রবেশ করতে থাকেন। এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানও অফিস শুরু নির্ধারিত সময়ের আগে অফিসে আসেন, করেন অফিসের স্বাভাবিক কাজ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করতে হবে। আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবে চলবে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না। জানান, এনবিআর আন্দোলনে রাজস্ব আদায় বিঘ্ন হয়েছে, তবে সেটি পুষিয়ে নেবার চেষ্টা থাকবে। ট্যাক্স অফিসগুলো, ভ্যাটের দপ্তরগুলো সবাই কাজ করছে। যেহেতু আজকে 30 তারিখ, রেভিনিউগুলো পাইপলাইনে আছে, সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে। তো সেই চেষ্টাটা চলছে। আমাদের মেম্বার মহোদয়গণ তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন, আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন, তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে প্রতিদিন কত আদায় হলো। আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকের রিপোর্ট পাঠায়। এদিকে শুল্কায়ন শুরু হয়, চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে পণ্য ওঠানামা ও কন্টেইনার ডেলিভারি। কমপ্লিট শাটডাউনের শনিবার রবিবার দুদিনে 4000-এর বেশি কন্টেইনার জাহাজীকরণ না হয় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে কন্টেইনার জট। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতর্কিত 37টি চুক্তি ঢালাওভাবে বাতিল না করে পর্যালোচনায় বিশেষ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সোমবার রাজধানীর একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে করণীয় বিষয়ে সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজ্জেম এই সুপারিশ করেন। তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর সুযোগ সুবিধা নিশ্চিত না করা এবং বিনিয়োগ সুরক্ষা না থাকায় বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। অনেকে জমিতে বিনিয়োগ করেও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ চাইলেও তার বিনিয়োগকৃত অর্থ ফেরত নিতে পারছে না। বিনিয়োগ বাড়াতে প্রণোদনার চেয়ে পদে পদে বাধা দূর করা এবং স্বচ্ছতা নিশ্চিতের ডিজিটাল পদ্ধতি চালুর তাগিদ দেন আলোচকরা। অনুষ্ঠানে চাইনিজ ইনভেস্টার্স ইন বাংলাদেশের সভাপতি হাকুন বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে এশিয়ায় প্রায় 55% চীনা বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, কিন্তু 2030 সাল নাগাদ মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদনের যে লক্ষ্য বাংলাদেশ ঠিক করেছে তা উচ্চাভিলাষী বলে উল্লেখ করেন তিনি। 2041 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে 30% বিদ্যুৎ উৎপাদনের টার্গেট পূরণে চীনা বিনিয়োগ বৃদ্ধির তাগিদ দেন আলোচকেরা। এজন্য ঢালাওভাবে 37 চুক্তি বাতিল না করে প্রকল্পগুলোর ত্রুটি দূর করার পরামর্শ দেন আলোচকেরা। চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে রাজধানীর বাতাসের মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ দলের সাথে মত বিনিময় শেষে কথা বলেন তিনি। ঢাকার আশেপাশের ইটভাটা সরিয়ে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। বলেন, বায়ু দূষণ কমাতে অক্টোবরের আগে রাজধানীর ভাঙাচোরা সড়ক মেরামত করা হবে। এছাড়া নতুন করে 250 বাস কিনে বিআরটি এর পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা। জানান, এজন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করা হবে। আগে যেগুলো ভাঙাচোরা রাস্তা আছে ওগুলো রিপেয়ার করে দিতে আমরা কিন্তু গতবারই একটা তালিকা করেছি। এবার আবার সেটা ধরে আমাদের সিটি কর্পোরেশন একটার ভিতরে রাস্তাগুলো রিপেয়ার করে। আমরা এনশিওর করার চেষ্টা করব যে বাই অক্টোবর আমরা মেজর ওয়েতে রিপেয়ারটা করে ফেলতে পারি, যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। বিমানবন্দরে ব্যাগে গুলি সহ ম্যাগাজিন পাওয়া নিয়ে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন সেটি ছিল নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র, যা ভুলে ব্যাগে এসেছে বলেও দাবি তার। তবে একজন উপদেষ্টার এমন আচরণ গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা তা তাকে পরিষ্কার করার তাগিদ দিয়েছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। বলেন, সরকারের উচিত জবাবদিহিতার আওতায় এনে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা। ডক্টর তৌহিদুল হক জানান, স্ট্যাটাস দিলেও যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি উপদেষ্টা। তার বিরুদ্ধে আসা নানা অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবিদার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কোগামী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লাগেজ থেকে গুলিসহ ম্যাগাজিন জব্দ করে বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তারা। এটি রোববার সকালের ঘটনা। বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ 9-এ লাগেজ স্ক্যানিংয়ের সময় ম্যাগাজিনটি শনাক্ত করা হয়। পরে উপদেষ্টা তার প্রোটোকল অফিসারের কাছে তা রেখে যান। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। তিনি আরও লেখেন, বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাধারণ মানুষের কাছে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। উপদেষ্টার বিষয়টি গণ অভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় উপদেষ্টা বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসছে। এই জিনিসটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যারা আমরা সমাজকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করে থাকি। এর আগে তার পিএস 400 কোটি অথবা 4000 কোটি টাকার যে একটা স্ক্যান্ডাল, সেইটাও আনরিজলভড। এখন আবার 30 বছরের আগে কেউ আপনার বন্দুক লাইসেন্স পায় না, কিংবা লাইসেন্স দেওয়া এখন বন্ধ আছে। এই সব কিছুই তারপর ক্যাবিনেটের শক্তি দিয়ে কোনো এক্সেমশন কি প্রিভিলেজ পায় কিনা সেটা হয়তো আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। তবে এই সব কিছুর উত্তর জনগণ আশা করে। শুধু পাবলিক অ্যাপোলজি উনি যেটা করেছেন সেই ব্যাপারটা আমরা স্বাগত জানাই, কিন্তু ওনাকে বারবার কেন উনি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এই ধরনের বিতর্কের মধ্যে পড়ছেন। এর ফলে এই যে আমাদের জুলাই অগাস্ট যে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করছে কিনা সেটাও আমাদেরকে বারবার ভাবাচ্ছে। তো এই সব কিছুর প্রশ্নের উত্তর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নিজেকেই ক্লারিফিকেশন দিতে হবে, এই সরকারের ইমেজের স্বার্থে এবং তার ব্যক্তি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, ফেসবুক স্ট্যাটাস দিলেও নিজের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে পারেননি উপদেষ্টা। কোনো যৌক্তিক ব্যাখ্যা তার কাছে নাই, এবং কারণটা হলো এক হলো তার বয়স এবং অনেক দিন মানে কয়েক বছর ধরে বৈধ লাইসেন্স দেওয়া বন্ধ। তাহলে তিনি যে লাইসেন্সটা নিলেন কিসের প্রভাব খাটিয়ে নিলেন? ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি নিয়েছেন, তাহলে সেটি তো আসলে তার শপথের সাথে সাংঘর্ষিক। তিনি এটা কেন করবেন? তার নিরাপত্তার জন্য তার তো প্রোটোকল আছে। এই পদের একজন উপদেষ্টা নিরাপত্তার জন্য তো তার প্রোটোকল আছে। এরপরও যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি যদি নিজে অস্ত্র রাখতে চান, তারও একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেটি আবেদন করা, এরকম কোনো প্রক্রিয়ার কথাই তো আমরা জানি না। তো হঠাৎ করে তার কাছে এই অস্ত্রের যে উপস্থিতি বা তার কাছ থেকে যে পাওয়া গেল, সেটি তো মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ তৈরি করবে, এবং সন্দেহ বা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। এর আগেও এপিএসের আর্থিক দুর্নীতি, বাবার নামে ঠিকাদারি লাইসেন্স সহ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আসলেও শুধু মাফ চাওয়া ছাড়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়া গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে অভিমত তাদের। এই উপদেষ্টাদের যার যার বিরুদ্ধে অভিযোগ, তাদেরই কাজ ছিল যেগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তারা বলুক, যেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণ করুক যে তারা এর সাথে জড়িত। সেটা কিন্তু হয় নাই। তার তারা যে নীরব আছে, এই নীরবতা কিন্তু আসলে ভিন্ন অর্থ বহন করে। তো এই যে বারবার সরি বলা, তার যে ইমেজ এবং সরকারের ইমেজ, এই দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে। এবং শুধু সরি বললে একটা প্রাইমারি এক্সেমশন হয়তো পায়, কিন্তু বাদবাকি যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো বারবার আসছে কেন, সেটা সরকারের উচিত হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনে
সজীব ভুইয়াকেও এবং সরকারকে দুইজনের ইমেজ রক্ষার একটা উইন উইন সিচুয়েশন তৈরি হতে পারে এবং জবাবদিহিতার একটা জায়গা স্পষ্ট হতে পারে। যে কোনো মূল্যে গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার দায়িত্ব এই সরকারকেই নিতে হবে, অভিমত বিশেষজ্ঞদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিকে ইস্যু করে কেউ যদি গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, কিছু রাজনৈতিক দল মুখে বলে একটা, কাজ করে আরেকটা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না। জানান, ইসলামের নামে সংখ্যানুপাতিক PR বুঝে না বিএনপি, এটা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র বলেও মন্তব্য তার। অবশ্যই PR হতে পারে, PR হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ বিষয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম পরিবারের 3 সদস্য সহ 26 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব মামলায় ভারতের অন্তরীণ PK হালদার, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিনও আসামির তালিকায় আছেন। সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলা 2টি দায়ের করেছেন। জানা গেছে, 2 মামলার মধ্যে একটিতে ঋণ জালিয়াতি করে 29,52,52,000 টাকা এবং আরেকটিতে 20,52,93,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। মামলায় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ভাই ওসমান গনি, ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিল ও জামাতা বেলাল আহমেদকে আসামি করা হচ্ছে। প্রশান্ত কুমার PK হালদার, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ও বোরহানুল হাসান চৌধুরীকে পরিচালক হিসেবে আসামি করা হয়েছে। জুলাই থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করবে কক্সবাজার বিমানবন্দর। এই লক্ষ্যে চলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোকের যাবতীয় প্রস্তুতি। এটি হবে দেশের 4র্থ আন্তর্জাতিক গেটওয়ে। চালু হবে কার্গো ফ্লাইটও। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে জুলাই মাসের শেষ দিকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। সমুদ্র উপকূলীয় এলাকায় নির্মিত এই রানওয়ে সম্প্রসারণ প্রকল্প সহ নানা উন্নয়নমূলক কাজ প্রায় শেষ দিকে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের রানওয়ে পুরোপুরি প্রস্তুত। আশা করছি আমরা এন্ড অফ দ্য জুলাই আমরা এটা ওপেন করে দিতে পারবো। এদিকে 4র্থ আন্তর্জাতিক গেটওয়েটি চালু হলে বিদেশি পর্যটকদের যাতায়াত আরও বাড়বে। এতে দেশ পর্যটন ও অর্থনৈতিকভাবে আরও লাভবান হবে বলে বিশ্বাস ব্যবসায়ীদের। আমাদের যারা প্রবাসীরা রয়েছে, বিশেষ করে কক্সবাজার জেলা, বান্দরবান জেলা, চট্টগ্রামের আংশিক জেলার প্রবাসীরা খুব অল্প সময়ের মধ্যে তারা দেশে এসে তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। আমাদের এখন যে স্বদেশি পর্যটক, সেক্ষেত্রে বিদেশি পর্যটকের আগমনও বৃদ্ধি পাবে। এদিকে 26 জুন কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল পরিদর্শন করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। জুলাইয়ের শেষের দিকে হয়তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এটা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করতে পারবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আন্দোলনে ব্যবসার ক্ষতি হয়েছে, রাজস্ব আদায়ও কম হবে বলেছেন এনবিআর চেয়ারম্যান। সব ভুলে একসাথে কাজ করার আহ্বান। বিনিয়োগের সুরক্ষা না থাকায় বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে বিদেশে বলেছে সিপিডি। বিদ্যুৎ ও জ্বালানির বিতর্কিত চুক্তি ঢালাও বাতিল না করার পরামর্শ। উপদেষ্টা আসিফের ব্যাগে গুলি সহ ম্যাগাজিন কাণ্ডে নানা প্রশ্ন, তাকে জবাবদিহিতে এনে তদন্তের তাগিদ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।